নিয়ন্ত্রিত অবস্থান, যেখানে চেতনায় থাকে তারুণ্য, থাকে না পিছুটান, থাকে অসীম সাহস। আমি পারি, আমি পারবো, আমার জীবন আমিই করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, 16 বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা কথা বলবো এমনই একজন অসাধারণ ব্যক্তির সাথে, যিনি সফল উদ্যোক্তা হিসেবে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কথা বলবো মোহাম্মদ শফিউল বশরের সাথে। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। 16 বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা জানি আপনি একজন যুব উদ্যোক্তা এবং আপনার পথ চলাটা 2012 সাল থেকে, আমরা যতটুকু জানি। তার আগ থেকে আপনার প্রশিক্ষণ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমরা প্রথমেই আপনার যাত্রা শুরুর গল্পটা জানতে চাই। কেমন ছিল আপনার যাত্রা শুরু? ধন্যবাদ। দুঃখিত, আমি আসলে এই পেশার সাথে যুক্ত 2005 সাল থেকে। 12 সাল থেকে আমাদের অফিসিয়ালি আমাদের ইনস্টিটিউট গড়ে উঠেছে। শুরু লেভেলটা আসলে অনেক কষ্টসাধ্য বলা যায়, কারণ আমরা যখন শুরু করি 2005 সালে, তখন দেশের আসলে এখন যে পরিবেশ পরিস্থিতি আছে, তখন কিন্তু আসলে পরিস্থিতি ছিল না। কাজে হয়েছে কি, আমরা খুব সহজভাবে শিখতে পারি নাই। এখন যেভাবে শেখার যে কারিকুলামগুলো আছে বা প্রস্তুত করেছি আমরা, তখন এরকম ছিল না। তখন ছিল সার্ভিসিং দোকান, বা দোকানগুলো থাকা অবস্থায়ও ওভাবে দোকানে গিয়ে শেখার সুযোগ কম ছিল। যেহেতু মোবাইলের প্রেক্ষাপটটা নিয়ে মোবাইল ফোন তৈরি হয়েছে চায়নাতে, বাংলাদেশের মোবাইল তৈরি হয় নাই। কাজে যেহেতু বাংলাদেশের মোবাইলটা তৈরি হয় নাই, সম্পূর্ণ চীনের প্রযুক্তিগত একটি ডিভাইস, যার কারণেই আমাদের দেশে অনেক শর্টেজ ছিল। শুধু তখন নয়, এখনও কিন্তু অনেক পার্টস শর্ট আছে। আমি যদি জরিপ করে বলি, শতকরা 20% উপর পার্টস বাংলাদেশে এখনও মোবাইল ফোনের পাওয়া যায় না। কাজে বুঝে উঠতে পারেন যে তখনকার সময় আমাদের কীরকম চ্যালেঞ্জিং ছিল। বাট তারপর আমরা, ভাইয়া আজকে যে স্লোগানটা দিয়েছেন যে আমি পারি, আমি পারবো, আমার জীবনটা আমি করবো, এটাই ছিল মূলত শক্তি। যে দেশটা আমাদের, এদেশের জন্য আমরা কাজ করব, নিজে চাকরি না করে অন্য কাউকে চাকরি দিতে পারি, সেটাই উদ্যোগ নিয়েই আমরা করেছি। যদিও কষ্টসাধ্য ছিল, কারণ তখনকার সময় আমরা আমি একদম সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসছি। আমার বাবা মারা যায় 1992-তে, আমি তখন একদম ছোট, আমার চেহারা মনে নেই। অর্থনৈতিক অনেক সংকট ছিল, সেগুলো পারে দিয়ে আসলে আজকে একটু আমি আসছি। অনেক ট্রাই করে আপনি এখানে এসেছেন। মোবাইল সার্ভিসিং এর এই যে বিষয়টা, বা এটার উপরে তো আসলে ট্রেনিং নিতে হয়, সূক্ষ্ম অনেক বিষয়। আপনি কোন কোন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে আপনি উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করলেন? এটা একটা মার্ভেলাস কোশ্চেন করেছেন। আসলে যেহেতু এই পেশাটার টেকনিক্যাল জিনিসগুলো শুরু থেকে আমাদের দেশে একটা শর্টেজ ছিল, এখনো আছে এই সবটা। কারণ যেহেতু প্রোডাক্টটা চায়না তৈরি হয়, বাংলাদেশে তৈরি হয় না। এক্ষেত্রে হয়েছে কি, আমাদের দেশে যারা এই যাবৎকালে কাজ করছেন এই টেকনিক্যাল জগতে, তারা সবাই নিঃসন্দেহে অনেক কষ্ট করে একটু এসেছে। কেউ ওই যে হুট করেই শর্ট কোর্স দিয়ে ট্রেনিং করে যে কাজ করছে, বিষয় কি এরকম না। প্রত্যেকের, আমার এই যে অনেক আমাদের সিনিয়র আছে যারা, যাদের 20 বছর 22 বছর স্কিল আছে। কেউ আমাদের এমনও দেখেছি যে শুরু লেভেল থেকে এখন পর্যন্ত হার্ডওয়ার্ক করছে। শেখার যে বিষয়টা, সেটা বলবো যে আমরা আসলে আমাদের শেখার জন্য সবচেয়ে বেশি কাজ করেছি বিভিন্ন সার্ভিসিং দোকানগুলা। তৎকালীন সময় শেখার সুযোগ খুব কম ছিল আমাদের দেশে। আমি ঢাকা স্টার বাজার এক সিনিয়র ভাই ছিল, তার থেকে সহযোগিতা নিলাম। চট্টগ্রাম আমাদের বিভাগে ছিল, সেখানে সহযোগিতা নিয়েছি। শাহবাগে ছিল, সেখানে সহযোগিতা নিয়েছি। এবং পরবর্তী সময় আমরা, আমার সিনিয়র শিক্ষক ছিল খোকন ভাই নামে, যিনি এখনো জীবিত আছেন, তার কাছ থেকে আমি ট্রেনিংটা করেছি আমাদের সদরঘাট থেকে। দেন এরপরে আমি পরবর্তী সময় যুব অধিদপ্তর থেকে আমি এই মোবাইল ফোন সার্ভিস ট্রেনিং করেছি, বেশ কারিগরি শিক্ষা দিয়েছি। বেশ আরো কয়েকটা আমাদের সাথে সাপোর্ট নিয়েছি। আমি মনে করি যত আমি এটাকে শিখবো, এবার আমি ইন্দোনেশিয়া থেকে সাপোর্ট দিয়েছি, চায়না থেকে সাপোর্ট দিয়েছি, ইন্ডিয়া থেকে ট্রেনিং করেছি। আমি মনে করি এটা একটা আধুনিক জগৎ, প্রতি মুহূর্তে আপডেট হয়। কারণ আমি রিসেন্ট চায়না গিয়েছিলাম, চায়না দিয়ে আমি ফোনটা বানিয়ে নিয়ে আসছি। এটা আইফোন 12 Pro Max। এটার মধ্যে 32টা পার্টস আমি একটা করে কিনেছি, একটা করে ওখানে বসে আমি নিজেই এটাকে কি ফিটিং করেছি। এটা এই যে ফোনটা তৈরি করলাম, এটা এখন তো এক্সপিরিয়েন্সের বিষয়। এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। কাজে শিখতে হবে। এই লাইনে শেখার কোনো শেষ নেই। আসলে আমরা তখনও শিখেছিলাম 2005-এ, এখন 24 এখনো শিখছি। যারা এই লাইনে আছে তাদেরকেও অল টাইম শিখে যেতে হবে, তাহলে শুধু পোষাই করতে পারবে, মানুষের সেবা করতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ। মানুষের সেবাই হোক আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য।
আপনি কিভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে তুললেন, এটার একটু গল্পটা আমরা একটু শুনি। এইটা একটু চ্যালেঞ্জ বটে। আমি শুরুতে আসলে আত্মবিশ্বাসী মানুষ। আমি কখন এটা মনে করি না যে আমি শূন্য, আমি সবসময় ফুলফিল নিজেকে মনে করি। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক অপার শক্তি দিয়ে বানিয়েছেন আমাদেরকে, মানুষকে। তো মানুষ চাইলে যেটা সে ইচ্ছা করে যে আমি এটা করব, তৈরি করব, স্রষ্টা তখন তাকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তা আমি যখন শুরু করি খুবই শর্টেজ ছিল আসলে, অনলি শুধুমাত্র 5,000 টাকা আমার কাছে ছিল। এই 5,000 টাকা দিয়ে আমার পথ চলা। তৎকালীন সময় আমাকে অনেকে সহযোগিতা করেছে, আমার ফ্যামিলি থেকে সাপোর্ট দিয়েছে, আমার ভাইয়েরা সাপোর্ট দিয়েছে। পাশাপাশি আমরা যখন প্রতিষ্ঠান বড় করতে শুরু করি, আমরা যুব অধিদপ্তর থেকে আমরা সাপোর্ট পেয়েছি। এই সাপোর্টগুলোর পরেও এবং যুব অধিদপ্তর থেকে লোন নিয়েছি, আমার রিসেন্ট লোনটা শেষ হয়েছে। পাশাপাশি অনেক শুভাকাঙ্ক্ষী ভাই থাকে আমাদের চারপাশে আসলে, যেমন যারা আমাদেরকে সহযোগিতা করে, তেমন কিছু মানুষ আমার পাশে ছিল যারা আমাকে হেল্প করেছে। না বললেই নয়, তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের মাহবুব ভাই, উনি একটা বিয়েতে জব করেন। এরপর ছিল পিযুষ দা, জুবাইর ভাই, সুমন ভাই। এই লোকগুলো আমাদেরকে না অর্থনৈতিক দিকে যে সহযোগিতা বিষয়টা এরকম না, অর্থনৈতিক ছাড়াও অনেক রকম সহযোগিতা করা যায়, যেটা মানুষকে ডেমান্ডে ডেভেলপ করে। অর্থাৎ একটা মানুষকে দাঁড়ানোর জন্য, সফল হওয়ার জন্য অর্থনৈতিক পাশাপাশি আরো কিছু সাপোর্ট রয়েছে। মানসিকভাবে যদি একটু পাশে এসে দাঁড়ায়, কথা বলে, সাহস দেয়, এটা কিন্তু একটা ভিন্ন একটা বিষয়। জি জি, অবশ্যই অবশ্যই এটা দরকার। আমরা প্রত্যেকে নেই, হয়তো আজকে আমি এটা স্বীকার করছি যে আমাকে যারা হেল্প করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু অনেকে এটা বলে না আসলে। সফল হওয়ার পরে আগের ঘটনাটাকে অনেকেই এটাকে কি বলে আপনার পিছনে ব্যাগে ছেড়ে দেয়, যেটা বলার দরকার নেই আসলে, এটা মনে রাখার দরকার নেই। আমি বলি যে না, মনে রাখতে হবে। শোকের বসে ভাই, আমরা আরেকটু কথা বলবো। এই যে আপনার হাতে আমি একটি অত্যাধুনিক মোবাইল দেখছি, আইফোন 12 Pro Max। এই যে ফোনটি আপনি চায়না থেকে এনেছেন, কারিগরি এটা ছিল চায়নার বা ফিটিংটা আপনার ছিল। আমরা সকলেই এখন মোবাইল ব্যবহার করছি। পুরো বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, আমার ধারণা প্রায় 15 কোটি মানুষের হাতে মোবাইল আছে, 16 কোটি মানুষের হাতে মোবাইল আছে। তো এই যে মোবাইল ফোনটা এখন একটা আপনার একেবারে প্রয়োজনীয় জিনিস। এই মোবাইল ফোনটার সার্ভিসিং এ যারা আছে তাদের কিন্তু গুরুত্বটা বেশি। প্রাতিষ্ঠানিকভাবে এই পেশাটা কতটুকু স্বীকৃতি পেয়েছে বলে আপনি মনে করেন? এটি আমার আসলে হৃদয়ের একটি কথা, যেটা বলেছেন যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। প্রথম বিষয় আমার মনে হয়, আমি যদি পেশায় দীর্ঘদিন ধরে কাজ করছি, যারা এই পেশায় কাজ করে তারা আসলে সাংগঠনিক সুবিধাগুলো পায় না। সাংগঠনিক যে ভিত্তিটা এটি খুব উইক, বিশেষ করে রিপেয়ার পেশার মধ্যে। যেমন আপনার যারা এই পেশায় রিপেয়ার করছে দীর্ঘদিন, তাদের কোনো অধিকার পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো স্থান নাই, কোনো প্ল্যাটফর্ম নাই। আমরা যদিও চেষ্টা করেছিলাম একটা সংগঠন তৈরি করার জন্য, চট্টগ্রাম মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন, সেটাকে একটা অবকাঠামো তৈরি করেছি, সে অবস্থায় আছে। এটা এখনো অনেক কাজ বাকি। এটা প্ল্যাটফর্ম থাকা উচিত, কারণ টেকনিক্যাল লাইফের কোনো কিন্তু নাই, রিটায়ারমেন্ট ফান্ড নেই, অবশ্যই কোনো রিটায়ার ফান্ড নেই। সে কাজ করতে পারবে, ইনকাম করতে পারবে, কাজ করতে পারবে না তো ইনকাম করতে পারবে না। আমি মনে করি মোবাইল ফোন রিপেয়ারটা দেশের একটা সেবা। কেন সেবা বলছি? একজন মানুষ, একজন গ্রাহক যখন মোবাইলটা নিয়ে সমস্যায় পড়ে যায়, ব্যবহার করতে পারছে না, তখনই কিন্তু সে রিপেয়ার করতে দিয়ে আসতেছে ফোনটা। অবশ্যই। তার মানে সে সমস্যা করেছে। ডাক্তার যেমন মানুষ বিপদগুলো সেবা করছে, রিপেয়ার টেকনিশিয়ানরা যখন মোবাইল নষ্ট হচ্ছে তখন একজন মানুষকে রিপেয়ারের মাধ্যমে সেবাটা করছে। বিনিময়ে সে কিছু অর্থ দিচ্ছে, কিছু অর্থ দিবেই, তার তো একটা পেট আছে, তাকে চলতে হবে আসলে। কিন্তু যদি আমরা বলি সাংগঠনিক অবকাঠামো, সেই জায়গাটা খুব উইক। এরা ধর একটা সময় চলে যাচ্ছে কাজ করার পরে, তার একটা বয়স হয়ে যাবে, কাজটা করতে পারবে না। টেকনিশিয়ান যারা কাজ করে তারা এক বয়সের পরে কাজটা করতে পারবে না। আমি অনেক লোক দেখেছি যারা ধরেন 50 পার হয়ে গেছে, সে আর এই পেশায় কাজ করতে পারতেছে না, তখন তাকে প্রচুর করে ব্যথা খরচ করতে হয়। ওই ব্যথা এবং হাতের যে ব্যালেন্স, এটা আস্তে 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 কমে যায় আসলে। তখন গিয়ে হয়তো সে অনেক বিড়ম্বনার শিকার হয়। আমরা আশা করবো যে আগামী দিনে এই সেকশনে যদি একটা সাংগঠনিক অবকাঠামো তৈরি হয়, ভালো হবে তাদের এই পেশার লোকদের জন্য। ধন্যবাদ। আমরা আরেকটু জানিয়ে রাখছি যে শফিউল বশর, যিনি সফল যুব উদ্যোক্তা হিসেবে চট্টগ্রামে তার যথেষ্ট পরিচিতি রয়েছে, চট্টগ্রামের বাইরেও তার পরিচিতি রয়েছে। তিনি বিশ্বাস মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট করেছেন, একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এই প্রতিষ্ঠানে অনেক যুবক প্রশিক্ষণ নিচ্ছেন। এটা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন সে গল্পটা আমরা শুনেছি। আমরা একটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করবো আপনাকে এখন। আপনি উদ্যোক্তা হয়েছেন, এটা করে তো আপনি শেষ করতে পারতেন, আপনি নিজেই স্বাবলম্বী হয়েছেন, আপনি কেন ট্রেনিং সেন্টার করতে গেলেন?
এটি আসলে লাইফের সাথে রিলেটেড প্রশ্ন। আমরা আসলে এইটাই যেহেতু আমি দীর্ঘদিন কাজ করছি, যখন মনে হয়েছে আমার কাজ করতে গিয়ে যে এটা আসলে আমি শিখে স্বাবলম্বী হয়ে গেলাম, আমি ইনকাম করে চলছি, ভালোভাবে চলছি। আমাদের যুবদের যে অবস্থা, প্রচণ্ড পরিমাণ যুবরা, অনেক বেশি যুবরা দেখছি কর্মর অভাবে তারা ভুগছে। লেখাপড়া করছে, যথেষ্ট এডুকেশন আছে, কিন্তু এডুকেশন অনুপাতে আমাদের দেশে কিন্তু চাকরি নেই। আসলে চাকরির বাজার খুবই ছোট, ব্যবসার বাজার তো আরও ছোট। কারণ ব্যবসা করার আগে সে আতঙ্কে পড়ে যায়, আমাকে ব্যবসা হবে কিনা, আমি কাজটা করতে পারবো কিনা, এটা আমার জন্য ঠিক না, বিভিন্ন এক্সকিউজ। আমি মনে করি আসলে এই এক্সকিউজগুলো শুরু হয় পরিবার থেকে একটা যুবককে ইন্সপায়ার দিয়ে, সাহস দিয়ে বড় করতে হবে যে না, তোমার দ্বারা সম্ভব, তুমি পারবে। এই জন্য স্লোগানটা আমি এভাবে দিয়েছি যে আমি পারি, আমি পারবো, আমার জীবনটা আমি করব, আমি কেন অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে থাকবো। আসলে আমাদের এই চট্টগ্রাম রেজুদ্দিন বাজার, সিরিয়া মার্কেট এবং শাহ মার্কেটের মধ্যে আমাদের প্রায় অ্যারাউন্ড 5টা প্রতিষ্ঠান আমরা গড়ে উঠেছি। আমাদের যে রিপেয়ার শপটা, সেটার নাম হচ্ছে বিশ্বাস মোবাইল ট্রেডিং, যেটি শাহ মার্কেটের 2য় তলায় আমাদের রয়েছে। ট্রেডিং ইনস্টিটিউটটা সিরিয়া মার্কেটে, যেটা বিশ্বাস মোবাইল ট্রেডিং ইনস্টিটিউট। তার পাশে যেটা সংগঠন আছে আমাদের, বিশ্বাস যুব সমাজ কল্যাণ সংস্থা, রেজিস্ট্রেশন অথরিটি, যুব ক্রিয়া মন্ত্রণালয়ের একজন আমাদের শ্রদ্ধেয় ভাজন আছেন জাহারুদ্দিন স্যার। জাহারুদ্দিন স্যারের সাথে আমি যখন 12 সালে যখন আমার দেখা হয় স্যারকে বলবো, স্যার এই কন্ডিশন। স্যার বললো, আপনি যে স্বাবলম্বী হয়েছে, আপনি একটা উদ্যোক্তা করার জন্য একটা ইউনিট তৈরি করেন। কিভাবে করবো? আজকে আমার যে সংগঠনটি হয়েছে, আমি শুনে খুশি ভালো লাগবে, আমি সংগঠনের হাত ধরে বিভাগীয় কমিশনের হাত থেকে আমি 18 সালে এবং 20 সালে আমি 2টি অ্যাওয়ার্ড পাই। যুব সফল আত্মগরিষ্ঠ একটা পাই এবং সফল সংগঠক হিসেবে একটি পাই আমি। এই আমাদের শ্রদ্ধেয় স্যার, তিনি আমাকে আসলে অনুপ্রেরণা দিয়েছে যে না, আপনিও অনেক যুবকের সহযোগিতা সেবা করতে পারেন, আপনার মধ্যে হতে পারে, সেই স্পৃহা আপনার মধ্যে আছে। স্যার আমাকে এই সংগঠন করার জন্য যে কারিকুলাম কিভাবে করতে হবে, কিভাবে হইতে হবে, সবাই অ্যাকোমোডেট কিভাবে করতে হবে, এই জিনিসটি আমাকে আসলে শিখিয়ে তুলেছেন। পাশাপাশি আমার অনেকগুলো যে যাদের কথা বললাম, যে মোহাম্মদ ভাই, পিসুদা, তারাও এইগুলো করতে আমাকে সহযোগিতা করেছেন। পাশাপাশি হচ্ছে আমি তখন চিন্তা করা শুরু করছি, না, আমার এই ব্যাপারটাকে বিস্তৃত করা যায়, বড় করা যায়, এটাকে আরো যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে করতে পারি আমরা। আমাদের ট্রেডিং ইনস্টিটিউট স্লোগানটা চমৎকার। এটা আমরা এভাবে বলি যে আমরা বিশ্বাসী, আমরা হব স্বাবলম্বী ও আত্মকর্মী। এটা বলছি আমরা। আমি কি করেছি, যখন তাদের স্লোগানটা শিখাতে যাই, তখন করে দিই আমরাটা বাদ দিয়ে দাও, এটাকে আমি করো। তাহলে কি হচ্ছে, আমি বিশ্বাসী, আমি হব স্বাবলম্বী আত্মকর্মী, মানে আমাকে বিশ্বাস করতে বলি। আমরা যুবকরা অনেককে বিশ্বাস করি, কিন্তু এই সমাজে জানে তাই পাই ফেসবুক, ইউটিউবে, তাকে বিশ্বাস করি। কিন্তু যখন বলে তুমি নিজেকে একটু বিশ্বাস করো, তো তোমার দ্বারা স্বাবলম্বী সম্ভব, তখন সে কনফিউজ হয়ে যায়, কিভাবে সম্ভব, আমার তো টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আমি নিজের প্রতি যে বিশ্বাসটা, কনফিডেন্সটা, এটা আসলে প্রথমে আনতে হবে। রাইট। এটা আমি নিজেকে উদাহরণ দিয়ে দেখাই, এবং উদাহরণ দিয়ে দেখা থেকে আমরা একটা 3টা ওয়ার্ডের একটা নাম্বার তৈরি করেছি, যেটা হচ্ছে 365, 365 দিন, 1 বছর একটা যুবক যেটাকে ফোকাসে ধরবে, সেটি তার হবে। এটা আমি করেছি, আমি আমার জীবনে বাস্তবিক পথে ট্রাই করেছি, আমি অনেক আমার ছাত্রদেরকে ট্রাই করেছি, সবাই সফল হয়েছে। 1 বছর অনেক সময়, 1 বছর এই মোবাইল ফোন রিপেয়ার পেশায় তার ছেলে কষ্ট করলে, মেধা শ্রম কাটালে সে স্বাবলম্বী হতে পারে। এর ফলশ্রুতিতে এই পথ ধরে আমরা বহু যুবক স্বাবলম্বী করেছি। যে ডেমনস্ট্রেশনে বলি, আজকে আমি এই ফ্রিবোর্ড এলাকাটায় বসে আছি, এখানে আমি জাস্ট ফ্রিবোর্ড বারান্দায় বলে যাবেন, গিয়ে বেসরকারি অপোজিট যে নিউ বোরিং রোডে যাবেন, পেয়ে যাবেন সেলিমকে। আপনি কাঠগড়ে যাবেন, পেয়ে যাবেন সোহেলকে। কাঠগড়ের ভিতরে যাবেন, পেয়ে যাবেন সাদেককে। আপনি ওই পতেকের মোড়ে যাবেন, পেয়ে যাবেন নিজামকে। এদের বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী ছিল, যখন সে গার্মেন্টসের কাজ করে তাদের ইনকামটা কম হচ্ছে, ইনকাম দিয়ে আসলে ফ্যামিলি নিয়ে চলা যাচ্ছে না, তখন তারা এটা ছেড়ে এখানে চলে আসছে। কাজ শিখে, যাদের নাম বলছি আমি, প্রত্যেকের ফিজিক্যাল দোকান আছে, আমাকে দরকার, আমি তার নাম্বার দিব, গিয়ে যাবেন, তাদের একটা ইন্টারভিউ, ভাই তোমরা কেমন আছো এখন। বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিং একটি যুগোপযোগী পেশা, এবং এটা খুবই অত্যাবশ্যকী, সবাই এটা প্রয়োজন হয়। এবং একটা মোবাইল যখন নষ্ট হয়ে যায়, দ্রুত কিভাবে এটাকে সারানো যায়, যেহেতু হাতের জিনিস, সবসময় হাতে থাকে, মোবাইল এখন নিত্য সঙ্গী একটা জিনিস। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক গঠনমূলক কথাগুলো শুনলাম। এটা আমি আরেকটু আপনাকে হেল্প করি, যেমন আমাদের যে ফ্রিবোর্ড এলাকায় বললাম, পাশাপাশি পুরো চিটাগং শহরে থানাগুলোর মধ্যে যে আমরা বলি, আলহামদুলিল্লাহ খুব কম থানা পাওয়া যাবে যে থানায় আমাদের 1-2 জন স্বাবলম্বী নাই। পাশাপাশি এই ছেলেগুলো কাজ শিখে গিয়ে
আমাদের চিটাগং বাইরে তো আছেই। কাশি গিয়ে আমি দুবাই ঘুরতে গিয়েছিলাম এই 5-6 মাস আগে। দুবাই আমি ডেরাতে গিয়েছিলাম, ডেরা, ফ্রিজোর, শারজা, আজমান, এলাইট, আমি জায়গায় ঘুরে আসছি বিদেশে। আমাদের শিশুগুলো দুবাই গিয়েছে, জি আমি 3,000 টাকা দিয়েছে তার স্যালারি পাইনি, 3,000 দিরহাম, অর্থাৎ ওখানকার 3,000 দিরহাম আমাদের বাংলাদেশের 1 লক্ষ টাকা প্লাস। মাই গড। গত এক সপ্তাহ একটা নিউজ আসছে আমাদের একটা ছেলে সাদেক নামে, সাদেক নাম হচ্ছে তারিকুর রহমান, তারিকুর রহমান ছেলের নাম আসছে, ও হচ্ছে দুবাই ডেরাতে আছে, তার স্যালারি 4,500 দিরহাম, বাংলা টাকায় 1.5 লক্ষ টাকার ছুঁই অবস্থা আর কি। তাহলে একটা যুবক, বয়স কত হবে তার সব মিলিয়ে 24-25 বছর বয়স হবে, একটা যুবক সে দুবাই থেকে এই অবস্থায় আছে। সৌদি আরব যারা তারাও সেম কন্ডিশন, মানে যারা বিদেশ আছে, ভালো অবস্থান আছে, ভালো কাজ শিখে গেছে, সে এক্সপার্ট হয়েছে, তাদের কারো বেতনই 1 লাখের নিচে নাই, 1 লাখের উপরে, এবং গিয়েছে ঋণ করে, বাড়ির জায়গা বন্ধ করে ঋণ করে ছেড়ে দিয়েছে। তারা সেখান থেকে গিয়ে 2-3 বছরেই বা টাকাটুকু পাঠিয়ে বাড়ি গাড়ি করে ফেলছে তারা। এক ছেলে তো আমাদের এক সার্টিফিকেট বিতরণ প্রোগ্রামে স্পিক দিয়েছে, ইমরান নাম, সাতকানিয়া লোহাগাড়ার ওখানে তার বাড়ি, সে স্পিক দিয়েছে। সে বর্তমানে তার $2 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, টাকা খরচ করিয়েছে, নিজে বাড়ি করেছে, নিজে বিয়ে শাদী করেছে, লাক্সারিয়াস করে বিয়ে শাদী করেছে, এবং তার $2 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে। এর চেয়ে ভালো লাগা আর কিছুই হতে পারে আমি একজন নগণ্য মানুষের জন্য। ধন্যবাদ। আপনার এই ট্রেনিং সেন্টারে মোবাইলের যে সার্ভিসিং কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়? আমরা আমাদের এই সেকশনটার মধ্যে 2টি পার্ট, মোবাইল ফোন রিপেয়ারের মধ্যে। আমি একটু দুঃখ প্রকাশ করি, আজকে আমার সর্দির কারণে একটু ডাক্তার ভালো হয়ে আছে আমার। তো আমাদের এখানে 2টা পার্ট, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। জি, সফটওয়্যারের মধ্যে থাকে মোবাইলের যেই সিকিউরিটি জিনিসগুলো আছে। আপনি একটা মোবাইল ইউজ করছেন, বাসার বাচ্চা ভুলে টিপে লক করে ফেলছে, তোমার লকটা আপনার খুলতে হবে। দীর্ঘদিন মোবাইলটা ইউজ করছেন, ইউজ করার পর মোবাইলটা লোগো হ্যাং হয়ে গেছে, লোগো এসে দাঁড়ায় আছে, বা রিস্টার্ট হচ্ছে, বা ডেড হয়ে গেছে, এই জাতীয় ফোনগুলো ফ্ল্যাশ করতে হয়। তারপরে কান্ট্রি আনলক, কেউ বিদেশে একটা ফোন দিয়ে আসছে, ওই ফোনটা এই দেশে ইউজ করতে হবে, তখন একটা কান্ট্রি আনলক করতে হয়। এইগুলো হচ্ছে সফটওয়্যার দেওয়ার, আর অনেকগুলো কাজ আছে। হার্ডওয়্যারটা হচ্ছে মোবাইলের স্ক্রু খোলা থেকে, একটা মোবাইল স্ক্রু খোলা থেকে শুরু করে মাদারবোর্ডে যাবতীয় যা কাজ আছে সবগুলোকে মিলিয়ে বলে হার্ডওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, 2টা পার্টে আমরা কাজ করছি। 2টা পার্ট আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এক্সপার্ট লোক আছে, টিম আছে। আমাদের যে ট্রেনিং যারা করায় তারা আমার ছাত্র। আমার এখানে 12 জন ট্রেনার আছে। এই 12 ট্রেনার বিভিন্ন ধাপে ধাপে ট্রেনিংগুলো করায়। মোরাল আমাদের 5 জন ট্রেনার ফিক্সড আছে, আরো বিভিন্ন অতিথি গেস্ট হিসেবে আরো 5 জন ট্রেনার আছে। সবাই আমার ছাত্র, সবাইকে আমি কাজ শিখিয়ে দিয়েছি, তারাই এই ট্রেনিংগুলো পরিচালনা করে। এবং আমি চিনে গিয়েছি কয়েকবার, আমি যখন থাকি না, তারা এই আমার জায়গায় আমার মতো করে আমার স্টুডেন্টরা পরিচালনা করে। আমার সহকারী যে ট্রেনাররা সিরিয়াস, যথেষ্ট ভালোভাবে আন্তরিক। পাশে যে আপনার ডিপ লেভেল ট্রেনিং করায়, সফটওয়্যার করা আমাদের আহাত, যথেষ্ট ভালোভাবে আন্তরিক ছেলে। এরা মূলত সিনসিয়ার, আমি যেমনটা এরাও তেমন, যে যারা স্যার যখন থাকবে তখন আমরা নিজেরাদেরকে কাজ শিখে স্বাবলম্বী করবো। এদের আন্তরিকতার কোনো বিকল্প নেই আসলে। কাজেই এই ট্রেনিং এর সফটওয়্যার বা হার্ডওয়্যার বিষয়টাকে আমরা এভাবে করে করাই। পাশাপাশি ট্রেনিং শেষ করার পরে হয় কি, একটা ছেলের সাপোর্ট দরকার হয়। অবশ্যই সে ট্রেনিং আবার ফিল্ডের দোকানে গেল, কাজ করতে বসলো, এমন হলো কি সে মোবাইলটা যেটা আসে নতুন মডেল, যেটা আগে সে পায়নি, তখন সে কার কাছে যাবে? আমাদের এই মোবাইল ফোন জগৎটা সবচেয়ে সমস্যা হচ্ছে এই জায়গাটায়, যে একজন টেকনিশিয়ান কোনো সমস্যা করলে তাকে হেল্প করার লোক খুবই কম। আচ্ছা, কাজে পরবর্তীতে সাপোর্ট ইস্যু থাকে, আমরা সেই সাপোর্টটাও পরবর্তী দেওয়ার চেষ্টা করি। একটা সময় পরে এই যুবকটা, ওই ছেলেটা তার মতো করে এগিয়ে চলে, তার আর কারো সহযোগিতার প্রয়োজন হয় না, সে নিজে উদ্যোক্তা। এমন আছে অনেক স্টুডেন্ট যে আমার স্টুডেন্ট, সে তাকে আমি কাজ শিখিয়েছি, সে আরো বিজয়কে কাজ শিখিয়েছে, এখন এরকম এখন আছে অনেক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার তো আসলে বিদেশের অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক দেশ ভ্রমণ করেছেন আপনি। আমার দেশের যে বেকাররা প্রতিনিয়ত একটা হতাশার মধ্যে থাকে, আপনি চীনেও গিয়েছেন, তো এই যে চায়নার যে যারা আছেন, তারা আসলে কর্মের প্রতি বা তাদের পেশার প্রতি তারা কতটুকু আত্মবিশ্বাসী বলে আপনি মনে করছেন? এসব দেশে তো আপনি ভ্রমণ করেছেন। এখানে আমি একটা লাইভ এক্সাম্পল দিব। এটা হচ্ছে এমন, আমার একটা ছেলে আছে, বড় ছেলেটার নাম আলামী শাকিল, সে 9-এ পড়ে, একটা কারিগরি স্কুলে পড়ে। তাকে আমি এখন থেকে গোল দিয়েছি, তুমি কি হবা? সে বলছে আমি প্রযুক্তিগত দিক নিয়ে এক্সপার্ট হব। তো চুজেরটা সে আমার ছেড়ে দিয়েছে, যে আপনি চুজ করে দেন কোনটা করলে আমার জন্য ফিউচার ভালো হবে। বাট আমি টেকনিক্যাল সেকশনে থাকবো, টেকনিক্যালের মধ্যে সফটওয়্যার পার্ট হতে পারে, হার্ডওয়্যার পার্ট হতে পারে। আমি তাকে কি করলাম, তাকে আমি সফটওয়্যার পার্টটা সেট আপ করলাম। সে স্কুলে যায় 9 পর্যন্ত, আপনার স্কুলে যায় 8:30টায়, 12:30 বাজে আসে। 12:30 বাজে আসার পরে
বাসায় যায় ফ্রেশ হয়ে তার জয়েনিং টাইম দুইটায় সে আবার এখানে জয়েন করে, 2টা থেকে 8টা পর্যন্ত সে আবার ওই অফিসে যে মার্কেটিং টিমটা ওই মার্কেটিং টিমের সাথে কাজ করে। ফলে হয়েছে কি, সে ডে বাই ডে অনেক কিছু শিখছে। তার এই কাজটা মাত্র 7 মাস। এই 7 মাসে ও যে মার্কেটিং এক্সপার্ট টিম বা কাজগুলো করে, যে ফটোগ্রাফি ডিজাইনগুলো করে, ভিডিও এডিটিংগুলো করে। আমি একটা লোক ইন্টারভিউ দিয়েছিলাম সেম জবের জন্য, আমার কাছে স্যালারি চেয়েছে মিনিমাম 15,000 টাকা। তারপরে এবার ডাইটে পড়ুয়া ছেলে মাত্র, এখন সে তার কর্মসংস্থান শুরু হয় না, জাস্ট তার লার্নিং চলছে। এখন তার স্যালারি কোডিং হচ্ছে 15,000 টাকা প্লাস কাছাকাছি। তো সেটা এসএসসি পাস করবে, পাশাপাশি এসএসসি পাস করে বেরোর পরে আমি তাকে যেভাবে তৈরি করছি, তার মাসে ইনকাম হয় 50,000 টাকা। আচ্ছা, আমি কিন্তু বাচ্চাকে টাকার দিকে ছুটছি না, তাকে যোগ্যতা নিয়ে ছুটছি। তার যোগ্যতা যে মূল্যায়নটা হবে আমি সেটা কাছে বলার চেষ্টা করছি। এখন আমাদের সমস্যা কোথায়? আমাদের দেশের যুবকরা অতিরিক্ত আরাম প্রিয়, আসলে তারা আরাম চায়। এবং আমাদের ফ্যামিলি থেকে, পরিবার থেকে বাপ মায়ের দায়িত্ব তার বাচ্চাটাকে যখন সে প্রাথমিক পাস করে বেরোবে, হাই স্কুল না প্রাথমিক পাস করে বেরোবে, তখন তাকে গোল সেট করে দেওয়া, তুমি কি হতে চাও, তুমি কি করতে চাও, তুমি যেটা হতে চাও করতে, তুমি এখন শুরু করো। আমি চায়না গেলাম, বাচ্চারা দিক দিয়ে খেলতেছে, বাচ্চার বয়া দিয়ে কাজ করছে, বাচ্চার বাবা দিয়ে কাজ করতেছে। বাচ্চার যখন স্কুল শেষ হচ্ছে, স্কুল শেষ করে সে তার বাবা সবে চলে আসতেছে, ফ্যাক্টরি চলে যাচ্ছে, কি কাজ করতেছে। এত কর্মব্যস্ত জীবন চায়নাতে। আমি একটা অ্যানালাইজ করেছি যে চায়নাদের সফল হওয়ার সূত্র কি। অনেক ডেফিনিশন দিয়েছে, আমি একটা রিয়েলাইজ করেছি চায়নারা সফল হওয়ার একটাই সূত্র, কর্মকে সে ভালোবাসে, কর্মকে সে জীবনের সবচেয়ে প্রায়োরিটি বেশি দেয়, এবং কর্ম নিয়ে তারা অলওয়েজ ব্যস্ত থাকে। অহেতুক আড্ডা দেওয়ার সময় ওদের নেই। হ্যাঁ, আর আড্ডা দেয় কখন? রাতের বেলা। তাদের সব কাজ শেষ করে গিয়ে তারা বাইরে বসে চা নাস্তা পানি খায়, আড্ডা বাড্ডা, ঠিক আছে। কিন্তু যখন কর্মের সময়, আমি দেখেন আমাদের ফিল্ডে যখন কাজ হয়, বিভিন্ন দোকানে গিয়ে দেখবেন যে রানিং টাইম, বিকেল 3টা বাজে বসে আড্ডা দিচ্ছে, কাস্টমার আসছে, গ্রাহক আসছে, কথা বলতেছে, আড্ডা দিচ্ছে বসে বসে, যুবকরা বাইরে ঘুরে আড্ডা দিচ্ছে। চায়নাতে আমি এই যে 3 গিয়ে প্রায় 2-3 মাস সময় দিয়েছি, এই সময় তোমার চোখে পড়ে নেই তাদের অলস টাইম, তাদের আড্ডা, অলস সময়টা নেই, অলস সময় তাদের মধ্যে নেই। তারা পুরো বছর কাজ করে, বছর শেষে দিয়ে তারা ফেব্রুয়ারিতে ছুটি পায়, 1-1.5 মাসের মধ্যে ছুটি পায়, সেই ছুটিতে প্যাকেজ দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে। তা আবার সবাই ঘুরে না, কেউ কেউ হচ্ছে ওই ছুটিটার মধ্যে নতুন নতুন ডিভাইস ক্রিয়েট করে। আচ্ছা, এই যে আমরা ডিভাইস পাচ্ছি, আমি চায়না গিয়েছি, যা দেখি তাই পছন্দ হয়। আমি ইলেকট্রিক প্রেমী মানুষ, যা দেখি তাই পছন্দ হয়। আমরা 2024 সালে বসবাস করতেছি, চাইনিজরা 2050 সালে কি খেতে পারে মানুষ, আগাম কি দিবে, তারা এখন প্রস্তুতি নিচ্ছে, আগাম একটা প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, আর আমাদের দেশের মানুষ দেখেন আগামীকালে সে কি করবে সেটা তার প্রিপারেশনে পরিকল্পনা নাই। কারণ তার বাবা আছে, ভাই আছে, মা আছে, বাবা আছে, তাকে আসলে কোনো চিন্তা করতে হচ্ছে না। সো নিজের চিন্তাটুকু নিজে করতে হবে, নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে। স্বাবলম্বী হওয়া, সফল হওয়া কোনো কঠিন বিষয় না, সবাই চেষ্টা করে ঠিক হতে পারবে বলে আমি মনে করি। শফিউল বশর ভাই, আপনার এই প্রতিষ্ঠানটি যে অবস্থায় এখন আছে, আমরা দেখলাম এই প্রতিষ্ঠানটিকে আরো ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা রয়েছে? আমি ধন্যবাদ। আমি মনে করি আমার কর্ম আমার সফল প্রচারক। আমার কর্ম যেখানে বিদ্যমান, আমরা এখন আমাদের প্রতিষ্ঠানে প্রায় 40-50টা যুবককে একসাথে ট্রেনিং করাচ্ছি। একসাথে সময় আমরা 1-2 শুরু করেছি। দীর্ঘ সময় আমরা এই পথটুকু হেঁটে আসছি। রাষ্ট্রীয় পক্ষে যে বিষয়গুলো বলবো, আসলে আমাদের সমাজটা যারা সুযোগ পাওয়ার উপযোগী আছে তারা সুযোগ পায় না, যারা সুযোগ পাওয়ার উপযোগী নাই তারা পায়। যে বলাটা আমাদের সমাজে তেলা কথায় তেল দেওয়া আমাদের সমাজের স্বভাব। আসলে যে উদ্যোক্তারা তৈরি হবে, উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য তাদের যে ক্রাইটেরিয়া থাকবে, ওই ক্রাইটেরিয়া ফিল আপ করার যাওয়ার জায়গাটা খুব ছোট। আমি দেখেন, আমি সহজ উদাহরণ দিই, না বলবো না, কিছুদিন আগে গভর্নমেন্ট কিছু বাজেট আসছে। বাজেটটার জন্য কাজ কি, যুবকদেরকে উদ্যোক্তা বানাবে বা ট্রেনিং করাবে, এক্সেট্রা এক্সেট্রা। এটা তারা দিবে তাদেরকে বড় বড় প্রতিষ্ঠানকে, যেমন আমি না বলবো না, বড় বড় যে এনজিও বা বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারাই প্রজেক্টগুলো পাবে। এখন টেকনিক্যাল এক্সপার্ট হচ্ছে আমরা, আমাদের মধ্যে কোনো লক্ষ্য টেকনিশিয়ান ফিল্ডে বাজার আছে। টেকনিক্যাল সেকশনে যদি ডেভেলপ করতে হয় তাহলে টেকনিক্যাল পার্সন লাগবে। আপনি যেটা অফিসিয়াল একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান অফিসিয়াল দেন, তারা তো টেকনিক্যাল ফিল্ডে নেই। তাদেরকে এই বাজারটা দিলে তারা তো আসলে এখানে কাজে লাগাবে না, তারা তাদের মতো করে অন্য একটা সেকশনে কাজে লাগাবে। তো আমরা এই জগৎটাকে আজকে 24 বছর আমাদের দেশে মোবাইল আসছে, 2020 সাল ধরি আমরা 24 বছরের মোবাইল বাংলাদেশে আসছে। এই 24টি বছরে এখনো বাংলাদেশের মোবাইলের কোনো আধুনিক ইনস্টিটিউট গড়ে ওঠে নাই গভর্নমেন্টের জায়গা থেকে।
কোনো ইনস্টিটিউট গড়ে ওঠে নাই, কোনো গবেষণাগার নাই, কিচ্ছু নাই। দুই একটা প্রতিষ্ঠান আছে যারা বলছে দেশি পণ্য কিনে হোক জঘন্য। আমি ধন্য বলতে পারবো না, এটা জঘন্য বলবো। কারণ ধন্য কেন বলবো না, ব্যবসাটা সে করছে, সে প্রোডাক্টটাকে এনে একটা জিনিস কিনে এনে সেটাকে অ্যাসেম্বলি করে বাজারজাত করছে। এটাকে আমি প্রস্তুতকারী বলতে পারবো না। এটাকে এটা তো প্রস্তুতকারী নয়, কিন্তু না, এটা হচ্ছে প্রোডাক্টটা সে কিনে এনে জাস্ট ফিটিং করছে, পাশাপাশি কিনে এনে ফিটিং এর সাথে দিয়ে দিচ্ছে। ফলে হচ্ছে কি, একটি ডিভাইসের দাম হচ্ছে 10,000 টাকা, তার যদি আপনি ডিসপ্লে লাগাতে যান সেই ডিসপ্লের দাম হচ্ছে 8,000 টাকা। জি, তাহলে প্রোডাক্ট যদি 10,000 টাকা হয়, ডিভাইস যদি 8,000 টাকা হয়, তাহলে আসলে কোথায় কোথায় এই অবস্থাটা? জি। আপনি যদি প্রোডাক্টটা নিজে ক্রিয়েট করেন, প্রোডাক্টের দাম হবে 10,000 টাকা, আর ওই 500 টাকা হবে কত? 2,000 টাকা, 1,000 টাকা। ধন্যবাদ শফিউল বশর ভাই। আমরা সফল যুব উদ্যোক্তা শফিউল বশরের সফলতার গল্প শুনছিলাম। সুপ্রিয় দর্শক, 16 বাংলা টিভির সঙ্গেই থাকুন, আমাদেরকে লাইক কমেন্টস দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আমরা তার কাছ থেকে তার সফলতার গল্পের অনেক কথাই শুনলাম। আবারও ফিরে যাব আমাদের তরুণ সফল যুব উদ্যোক্তা শফিউল বশরের কাছে। বশর ভাই, সবচেয়ে বড় বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো যে এই দেশে হতাশ যে যুবক তাদের সংখ্যা অনেক বেশি এবং সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছে। কিন্তু তাদের পিছনে যে চাকরি দৌড়াচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু অনেকেই ভাবে না। অনেকে চিন্তা করে লেখাপড়া করার পরেই চাকরি প্রয়োজন। আর চাকরির বাজারটা বর্তমান সময়ে খুবই আমাদের দেশে খুব সংকট। তো সেই দৃষ্টিকোণ থেকে বেকার যুবকদের উদ্দেশ্যে যদি আপনি 2 লাইনের মধ্যে কিছু বলতেন। আমি আমার জায়গা থেকে বলবো, কারণ আমি 0 থেকে সফল হয়েছি। আমি যদি 0 থেকে সফল হয়ে থাকি, যার বাবা মারা যায় 92-তে, আপনি কেন হবেন না? দরকার আপনার মধ্যে সেই কনফিডেন্স। আমি ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। একটি গাছ যখন আমরা বাড়িতে লাগাই, লাগার সময় তার সার বা তার যা যা দেওয়ার গোড়ায় দিয়ে গাঁথা করে ওখানে মাটি দিয়ে সব ফিল আপ করেই কিন্তু আমরা গাছটা ওখানে লাগাই। লাগানোর পরে আমরা একটা সময় পানি দিই। পানি দেওয়ার পরে যত্ন করার পরে কিন্তু ফল হওয়া শুরু করে। যখন এটাতে ফল হওয়া শুরু করে বা এর আগ থেকে আর কিন্তু যত্ন করতে হয় না, হয় না। তার মানে কি, গাছটার ফাউন্ডেশন হয়ে গেছে। সফল হওয়ার রাস্তা হচ্ছে এরকম। আপনি একটা প্রতিষ্ঠান করবেন, এই প্রতিষ্ঠানের এগেনস্টে কাজ শিখবেন, সেই কাজ শিখে প্রতিষ্ঠানটা করবেন বা কাজে নিয়োজিত হয়ে চাকরি বা ব্যবসা করবেন, শুরু করবেন। একটা সময় পর্যন্ত এটাকে আপনার ফাউন্ডেশন বানাইতে হবে। এই ফাউন্ডেশন বানানোর জন্য 365 365 দিন, একটা বছর কষ্ট করে একটা প্রতিষ্ঠানে একটা বেস পয়েন্ট যখন বানাবেন, ফাউন্ডেশন বানাবেন, তখন এটা আস্তে 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 গ্রোথ করবে। আমি মনে করি এটা, যেখানে আমরা শুরু করি 0 দিয়ে, আজকে আমাদের যেই আমি সহজ উদাহরণ দেখাই, আমরা যে রিপেয়ার শপটা করেছি, এরাও প্রায় 20 লক্ষ টাকা দিয়ে একটা রিপেয়ার শপ করেছি। এই পুরোটা কিন্তু আমি নেই। আমি যে রিপেয়ার শপটা করবো বলেছি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী বলে ঠিক আছে ওকে করবেন, আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি। আমাকে অনেক অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছে, তাদের সাপোর্ট নিয়ে আমি প্রতিষ্ঠানটা করেছি। বা শেষে আমি কিছু প্রফিট নিচ্ছি, তাদের কিছু প্রফিট দিচ্ছি। আপনি চিন্তাটা এরকম ভাবে করেন। আপনি কেন চিন্তা করছেন সব আপনাকে দিতে হবে, আপনাকে আনতে হবে, আপনাকে অ্যারেঞ্জ করতে হবে? আপনি যখন কোনো কিছু শুরু করবেন, সূরা বাকারায় ধর্মগ্রন্থে আমি এই লাইনটি পড়েছি এরকম ভাবে যে একটা মানুষ যদি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা শুরু করে, উদাহরণটা এরকম ছিল যে একটা মানুষ যদি একজন নারী পাওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে, সে নারী পাবে। সে যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, সে আল্লাহকে পাবে। মানে এই কথার থটটা যেরকম চিন্তা আপনার কাছে, আপনি কি করবেন? আপনি কি নিজের লাইফটাকে অকিছু করার জন্য চেষ্টা করবেন, না সফল করার চেষ্টা করবেন? সফল করার চেষ্টা করেন। আপনি একা নন, মনে রাখবেন, কখন আপনি একা নন। আকাশ আপনাকে ছেড়ে যায় নাই, মাটি আপনাকে ছেড়ে যায়, অক্সিজেন আপনাকে ছেড়ে যায় নাই, পৃথিবীর সবটুকু আপনাকে ঘিরেই আছে। শুধু আপনি আপনার মধ্যে ফোকাস দিতে পারলেই আপনি একটা সাধারণ বক্তব্য। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আমরা এই কথায় অনেকেই বিশ্বাসী এবং এই কথাটা এখন সব জায়গায় আসলে ফলপ্রসূ হিসেবে আলোচিত হয়েছে। এত কর্মব্যস্ত আপনার জীবন, সারাটা সময় আপনার কর্মব্যস্ততার মধ্যে থাকেন। এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনি আপনার কাজটাকে কিভাবে উপভোগ করেন? আমি মনে করি ভাইয়া যেটা প্রশ্ন করেছেন, তৃপ্তি। আসলে তৃপ্ত চিত্তে আপনি যে কোনো কিছু করবেন, আপনার ভালো লাগবে। আমি মনে করি আমার কাজটি সেবা। আমি বিশ্বাস করি আমরা যখন শেষ বিদায় হব, কাপড়ের কিন্তু পকেট থাকে না, থাকে কি না? কবরস্থানে কিন্তু দয়া থাকে না, থাকে কি? এই সমাজ থেকে, এই জায়গা থেকে আপনি কোনোভাবেই কিন্তু একটা কয়েনও সাথে করে নিয়ে যেতে পারবেন না, নেওয়ার সুযোগ নেই। তার মানে কি, যা আছে তা আপনাকে এখানে রেখে যেতে হবে। তাহলে সেটা যদি কর্ম হয়, তাহলে নিঃসন্দেহে আপনি দিন শেষে সুন্দর মতো এখানে বিদায় দিতে পারবেন। আমরা চাই
কর্মটা এমন হোক যে কর্মের মাধ্যমে হাজার মানুষ বেঁচে থাকবে, হাজার কর্মসংস্থান বেঁচে থাকবে। এটি আমি এই যাবৎ যে যুবকগুলো স্বাবলম্বী করেছি, অ্যারাউন্ড আমার 500-র উপরে ছেলেদের দোকান ভিজিট হয়ে গেছে আমার কর্মসংস্থান। আমি শুধু দুবাই থেকে ভিজিট করে আসি একসাথে আমার প্রায় 70-60 জনের উপরে। অর্থাৎ বড় একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, যেহেতু তাদের একটা কর্মসংস্থান ইউজ হয়েছে, একটা ফ্যামিলির কর্মসংস্থান তৈরি করে দিয়েছে, মানে সে চারজন ফ্যামিলির সদস্য নিয়ে ভালো আছে। এর চেয়ে তৃপ্তির ব্যাপার আসলে কি হতে পারে? আর আমি কাজটাকে সেবা মনে করি, যে আমার এই কাজটা স্রষ্টা মহান আল্লাহ পাক আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, আমি সবসময় সেবা করার চেষ্টা করি, যার কারণে আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছে বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে অনেক চমৎকার আমরা কথা শুনেছি, জীবনমুখী গল্প শুনেছি, বাস্তব কথা শুনেছি। একটি যুবক গড়ে উঠতে গেলে কি কি প্রয়োজন সে বিষয়ে আমরা কথা শুনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অসংখ্য, আপনি আমাকে সুযোগ দিয়েছেন। দোয়া রইল সবসময় ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, সকল যুব উদ্যোক্তা শফিউল বশরদের হাত ধরে যুবকরা এগিয়ে যাবে, সমৃদ্ধশালী হবে আমার বাংলাদেশ, সেই শুভ প্রত্যাশায় আজকের মতন শেষ করছি। আবার দেখা হবে 16 বাংলা টিভির অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।